আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যামিওডারন সম্পর্কে। সো এমআরসিপি পার্ট 1-এ অ্যামিওডারন আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এইখান থেকে আমাদের এমআরসিপি পার্ট 1-এ কোশ্চেন আসে, এখান থেকে আমাদের এমআরসিপি পার্ট 2-তে কোশ্চেন আসে। ইনফ্যাক্ট যখন আমরা পেএসএস পরীক্ষা দিতে যাব বা পেএসএসের প্রিপারেশন নেব, সেখানেও অ্যামিওডারন নিয়ে আমাদেরকে আসলে জানতে হবে, বিকজ অ্যামিওডারনের এমন কিছু সাইড ইফেক্টস আছে যেগুলো নিয়ে পেশেন্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে, অ্যান্ড ইট ইজ ভেরি রিলেভেন্ট। সো অ্যামিওডারন আসলে আমাদের এমআরসিপিতে একটা হট কেক। সো অ্যামিওডারন আসলে কি, এটা আমরা কেন ইউজ করি? সহজ কথা হচ্ছে, এটা একটা অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট। অ্যামিওডারনকে আমরা সহজে বলতে পারি দিস ইজ অ্যান অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট। অর্থাৎ যখন কোনো পেশেন্টের অ্যারিথমিয়া হয়, সেটাকে টার্মিনেট করার জন্য বা সেটার এগেনস্টে আমরা যে ধরনের ড্রাগ ইউজ করি সেটাকেই বোঝানো হচ্ছে। সো অ্যান্টি অ্যারিথমিক এজেন্টের মধ্যে আমরা মোটামুটিভাবে এমবিবিএস লাইফে ফার্মাকোলজিতে পড়েছিলাম যে অ্যান্টি অ্যারিথমিক এজেন্টে আমরা 4টা ক্লাস পাই, তাই না? ক্লাস 1, ক্লাস 2, তারপর হচ্ছে ক্লাস 3, আর একটা হচ্ছে আমাদের ক্লাস 4, তাই না? ক্লাস 4। সো অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট আমরা গ্রসলি 4টা ক্লাসে ভাগ করে থাকি। অ্যামিওডারন এখানে আসলে ক্লাস 3 এজেন্ট। ক্লাস 3 এজেন্টের বৈশিষ্ট্য কি? এরা আসলে পটাশিয়াম চ্যানেলের উপর কাজ করে। আরও স্পেসিফিকভাবে বলে, দে ব্লক দ্য পটাশিয়াম চ্যানেল। সো পটাশিয়াম চ্যানেলকে যদি ব্লক করে, তাহলে এখানে আসলে এটার সিগনিফিকেন্সটা আসলে কি? সো আমরা একদম সেই ছোটোবেলায় ব্যাক করি, যখন আমরা ফিজিওলজি পড়েছিলাম, সেখানে আমরা কার্ডিয়াক টিস্যুতে যে অ্যাকশন পটেনশিয়ালের আলোচনা করছিলাম, সেখানে আমরা একটা গ্রাফ দেখছিলাম না? এরকম একটা গ্রাফ ছিল না, যে এখানে এটা হচ্ছে ফেজ 0, ফেজ 1, ফেজ 2, তারপরে হচ্ছে ফেজ 3, তারপর হচ্ছে ফেজ 4, এবং এটাও ফেজ 4কে ইন্ডিকেট করে। এবং এইখানে আমরা যখন এই ফেজগুলো পড়ছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে আমাদের এই যে ফেজ 1, তারপরে যে ফেজ 3, এই দুইটা জায়গাতে আমরা দেখি পটাশিয়ামের একটা আউটওয়ার্ড মুভমেন্ট হয়, এবং এই আউটওয়ার্ড মুভমেন্টটা আমাদের রিপোলারাইজেশনের জন্য দরকার। রিপোলারাইজেশন এটার জন্য আসলে নেসেসারি। সো যখন আমরা আবার এই যে ফেজ 4, এখানেও পটাশিয়ামের মুভমেন্ট হয়, বাট এখানে ইনওয়ার্ড মুভমেন্ট হয়। সো এইখানে আমরা দেখব যে পটাশিয়ামের ইনফ্লাক্স হচ্ছে। সো এই যে পটাশিয়াম চ্যানেল যেটা, সেখানে দেখা যাচ্ছে অ্যামিওডারন যখন আমরা দিই, এটা আসলে পটাশিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেয়, এবং পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দিয়ে যেটা হবে, রিপোলারাইজেশন ব্যাপারটা ব্লকড হয়ে যায়। সো রিপোলারাইজেশন হইতে একটু বেশি সময় লাগে। সো দিস ইজ হাউ দিস ড্রাগ অ্যাক্টস। তাহলে এটার মেকানিজম অফ অ্যাকশন কি? সহজভাবে আমরা বলতে পারি, এটা আমাদের এই পটাশিয়াম যে চ্যানেলটা আছে, এই পটাশিয়াম চ্যানেলটাকে আসলে তারা সরাসরিভাবে ব্লক করে ফেলে, এবং সেই জন্য আমরা দেখি যে রিপোলারাইজেশনের যে ঘটনাটা, এই রিপোলারাইজেশনটা আসলে একটু ব্লকড হয়ে যায়, বা এটা হইতে একটু সময় লাগে, একটু দেরি হয়। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এর পাশাপাশি আরেকটা মেকানিজমও আমরা দেখি, যদিও প্রাইমারি মেকানিজম আসলে এটা। অ্যামিওডারন টু সাম এক্সটেন্ট আমাদের সোডিয়াম চ্যানেলকেও আসলে ব্লক করতে পারে। অর্থাৎ ক্লাস 1 অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট, ওটার মতো কিছু প্রপার্টিস আছে। সো সোডিয়াম চ্যানেলকেও তারা আসলে ব্লক করতে পারে, কিন্তু মূল মেকানিজমটাই কিন্তু আসলে এই পটাশিয়াম চ্যানেলের উপর কেন্দ্র করি। সো দিস ইজ দ্য থিং। অ্যামিওডারনের যদি আমরা আসলে ইন্ডিকেশন দেখি, এটা আসলে খুবই দারুণ একটা ড্রাগ। মানে অ্যাকচুয়ালি আমরা যদি আসলে চাই, এটাকে আমরা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যে কোনো ধরনের কন্ডিশনে অ্যাকচুয়ালি আমরা আসলে দিতে পারি যদি আমরা চাই। অ্যাকচুয়ালি ইট ক্যান বি গিভেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলগুলো যখন আমরা দেখি, আমরা আসলে দেখি অ্যামিওডারন ইউজ করা হয় খুবই অল্প কিছু জায়গায়। টু বি ভেরি স্পেসিফিক, অ্যামিওডারন আমরা আসলে কোথায় ইউজ করি অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট প্রোটোকল? সো অ্যামিওডারন আসলে ইউজ করা হয় ইন পেশেন্টস উইথ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ট্রিটমেন্টে আমরা আসলে এটা কীভাবে ইউজ করি, এটাকে আমাদেরকে প্রথমে একটু আইডিয়া রাখতে হবে। সো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, বা যেটাকে আমরা ভিটি বলি, ভিটি আসলে কয় রকম? বেসিক্যালি ইসিজি অনুযায়ী যদি আমরা আসলে ডেসক্রাইব করি, ভিটিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে আমাদের মোনোমরফিক ভিটি, মোনোমরফিক ভিটি, আর একটা হচ্ছে পলিমরফিক ভিটি, আর একটা হলো পলিমরফিক ভিটি। এই যে পলিমরফিক ভিটি, এটার কিন্তু আরেকটা সুন্দর নাম আছে, টর্সাডেস ডিপয়েন্টে। এটাই হলো আমাদের টর্সাডেস ডিপয়েন্টে। সো যখন আমরা অ্যামিওডারনের কথা বলি, অ্যামিওডারন এক্স্যাক্টলি কোন জায়গায় ইউজ করি, সত্যি কথা হচ্ছে অ্যামিওডারন ইউজ করা হয় ইন পেশেন্টস উইথ মোনোমরফিক ভিটি। তাহলে আমরা কেবল এখানেই অ্যামিওডারন দিয়ে থাকি, তাও এখানে কিছু কাহিনী আছে, সেটাকে আমি এক এক করে এক্সপ্লেইন করতেছি। বাট হোয়াট অ্যাবাউট পলিমরফিক ভিটি বা টর্সাডেস ডিপয়েন্টে? টর্সাডেস ডিপয়েন্টেতে কিন্তু অ্যামিওডারন ইউজ করা হয় না, বরং এই জায়গাতে আমরা আসলে ইউজ করি ম্যাগনেসিয়াম সালফেট। এখানে আমরা ইউজ করি আইভি ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগসালফ বলে ইউকেতে। সো আইভি ম্যাগনেসিয়াম সালফেট এখানে টর্সাডেস ডিপয়েন্টে দিতে হয়। তাহলে মোনোমরফিক ভিটিতে আমরা অ্যামিওডারন দিতে পারি, তাও এখানে কিছু শর্ত আছে। শর্ত কি? এই পেশেন্ট অবশ্যই হিমোডাইনামিক্যালি স্টেবল হইতে হবে, হিমোডাইনামিক্যালি স্টেবল। যদি এমন হয় একটা পেশেন্ট মোনোমরফিক ভিটি ডেভেলপ করছে অ্যান্ড দিস পারসন ইজ হিমোডাইনামিক্যালি আনস্টেবল, সেখানে কিন্তু আমরা অ্যামিওডারন দিই না। সেখানে আমরা কি করি, যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, হিমোডাইনামিক্যালি যদি পেশেন্ট আনস্টেবল থাকে, ইন দ্যাট কেস আমরা আসলে পেশেন্টকে ডিসি কার্ডিওভার্সন করি। তাহলে কি, পেশেন্টকে আমরা ডিসি শক দিয়ে থাকি। তাহলে শুধুমাত্র হিমোডাইনামিক্যালি স্ট্যাবল থাকলে তখনই আমরা অ্যামিওডারন দিতে পারছি। তাও হিমোডাইনামিক্যালি স্ট্যাবল নাকি আনস্টেবল, এটার সংজ্ঞায়ন কিসের ভিত্তিতে করি? কখন আমি বলবো একটা পারসন হিমোডাইনামিক্যালি স্ট্যাবল আর কখন বলবো হিমোডাইনামিক্যালি আনস্টেবল? এটা দেখার উপায় হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার চেক করতে হবে। যদি এমন হয় তার ব্লাড প্রেশার 90/60 এটার থেকে বেশি আছে, সো ব্লাড প্রেশার 90/60 থেকে যদি বেশি থাকে তাহলে সেটাকে বলবো হিমোডাইনামিক্যালি স্ট্যাবল। আর যদি কারো ব্লাড প্রেশার 90/60 কম থাকে তাহলে আমি সেটাকে বলবো পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল। সো কেবল এবং কেবলমাত্র হিমোডাইনামিক্যালি স্ট্যাবল পারসনের ক্ষেত্রেই আমরা আসলে অ্যামিওডারন দিতে পারি। তাহলে অ্যামিওডারন এত ভালো একটা ড্রাগ, এত সুন্দর কাজ করে, এরপরও কেন আমরা শুধুমাত্র একটা জায়গায় দিচ্ছি? কেন আমরা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বা অ্যাট্রিয়াল বা নোডাল যে ট্যাকিকার্ডিয়াগুলো আছে এখানে আসলে দেওয়া যায়, বাট আমরা আসলে কেন কম ইউজ করি, একটা জায়গায় জাস্ট সীমাবদ্ধ থাকি? সো এটার পেছনে আসলে কিছু রিজন আছে। সেটা হচ্ছে এই ড্রাগের কিছু প্রপার্টিস, এই ড্রাগের কিছু সাইড ইফেক্টস। সত্যি কথা বলতে অ্যামিওডারনের অনেক বেশি সাইড ইফেক্ট, এবং এই সাইড ইফেক্টগুলোর জন্য পেশেন্টের প্রবলেম হয়। সো দ্যাটস ওয়াই আমাদের এটা একটা বড় কনসার্ন থাকে, পেশেন্টকে রেগুলার মনিটরিংয়ে রাখা লাগে। এই জন্য এটা আসলে একটু কম ইউজ হয়। মানে একটু কম ইউজ হয় বলতে অনেকগুলো ইন্ডিকেশনে দেয় না, বরং জাস্ট মোনোমরফিক ভিটিতেই আমরা আসলে ইউজ করি, আর কোথাও অ্যাকচুয়ালি খুব বেশি একটা ইউজ করা হয় না ইউজুয়ালি। সো কথা হচ্ছে তাহলে ড্রাগের প্রপার্টিসগুলো কী কী? প্রথম যে প্রপার্টিসের কথা বলতে চাই সেটা হচ্ছে হাফ লাইফ। সেটা হচ্ছে হাফ লাইফ। সো ইন কেস অফ অ্যামিওডারন এটার হাফ লাইফ ইনসেন রকমের বেশি, জাস্ট ইনসেন। সো হাফ লাইফ এটা খুবই বেশি। সো একটা ড্রাগের যদি হাফ লাইফ অনেক বেশি হয়ে থাকে, ড্রাগের ক্লিয়ারেন্স হইতে সময় লাগবে, এই ধরনের ড্রাগের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট ডেভেলপ করার রিস্ক অনেক বেশি, বা ড্রাগের টক্সিসিটি ডেভেলপ করার একটা রিস্ক থাকে, যে ডোজিং যদি একটু এদিক ওদিক হয়ে যায় একটু প্রবলেম হয়। বাট এটা কিছু সুবিধাও আছে, যেমন যেহেতু এটার হাফ লাইফ আসলে অনেক বেশি, দেখা যাচ্ছে অ্যারাউন্ড 20 থেকে 100 দিন পর্যন্ত হইতে পারে। সো এখানে দেখা যাচ্ছে আমরা পেশেন্টকে শুরুতেই যদি একটা বোলাস ডোজ দিই বা একটা লোডিং ডোজ দিই, সেইটা আসলে এখানে এটা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, বিকজ একটা লোডিং ডোজ দিয়ে আমার অনেকখানি কাজ আসলে হয়ে যায়। মেনটেন্যান্স ডোজ যে একদম দেওয়া হয় না সেটা না, আমরা মেনটেন্যান্স ডোজও দিই, বাট একটা লোডিং ডোজ দিলে সেইটা আমাদের একটা বড় একটা সাপোর্ট দিয়ে দেয় আসলে। সো লোডিং ডোজ এখানে আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি, বাট মূল কথা হচ্ছে এটা আসলে হাফ লাইফ অনেক বেশি। অ্যাপার্ট ফ্রম হাফ লাইফ, এই ড্রাগের যে আদার সাইড ইফেক্টসগুলো আছে সেইগুলো আসলে আমাদের জন্য বেশি ওরিফাই। সো কী কী ধরনের অ্যাডভার্স ইফেক্ট আমরা আসলে অ্যামিওডারনে ফেস করে থাকি? সো সবার আগে যেটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে কিউটি প্রলঙ্গেশন। কিউটি প্রলঙ্গেশনটাকে আমি একটু এক্সপ্লেইন করি। সো কিউটি জিনিসটা কি? আমরা আসলে এটা ইসিজির একটা
প্যাটার্নকে দেখাতে চাচ্ছি। সো ইসিজি জায়গাটা কীরকম? সো নর্মাল একটা ইসিজি কেমন হওয়ার কথা, মনে করি প্রথম একটা পি ওয়েভ আসবে, তারপর কিউ আর এস টি, এই তো নর্মাল পি কিউ আর, মনে করি এটা এস, তারপর এখানে আসলে টি। সো নর্মালি এটা আসলে ওয়েভটা এরকম আসার কথা। সো এই পিটা ইন্ডিকেট করে কি? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, রাইট? তারপর এই যে আমাদের কিউআরএস, কিউআরএস আসলে কাকে ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে প্রশ্ন হচ্ছে টি ওয়েভ কাকে ইন্ডিকেট করে? এটা কিন্তু আসলে ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে, রাইট? সো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন কথা হলো অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা কোথায় গেল? এটা আসলে কিউআরএস এর মধ্যে বারিড হয়ে গেছে। কিউআরএস যখন আসছে ওই মোমেন্টে অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন হয়েছে, যেটা আসলে আর ইসিজিভাবে বোঝা যায় না। সো দিস ইজ দ্য থিং। এখন কথা হচ্ছে আমার যখন অ্যামিউডারন দিচ্ছি, এটা পটাশিয়াম চ্যানেলকে যখন ব্লক করে, রিপোলারাইজেশন হইতে দেরি হয়। সো এই যে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এটা নর্মালি ইসিজিতে যেই সময় আসার কথা, অ্যামিউডারন দিলে এটা সেই সময় আর আসতে পারে না, বিকজ পটাশিয়াম চ্যানেল ইজ নট ওয়ার্কিং প্রপারলি, রাইট? সো সেখানে রিপোলারাইজেশন হতে একটু বেশি সময় লাগে। সো বেশি সময় লাগলে ইন কেস অফ অ্যামিউডারন, সেখানে টি ওয়েভটা এইখানে না এসে একটু পরে আসবে, সেখানে টি ওয়েভটা আসবে এই জায়গাতে। তাহলে যেইখানে আগে টি ওয়েভ এখানে আসতেছিল, এখন টি ওয়েভটা আসবে এই জায়গাটাতে। তাহলে যখন এখানে টি ওয়েভটা আসলো, তাহলে এখন আমি কিউ থেকে যদি ডিস্টেন্স হিসাব করি, তাহলে এখানে আমার কি হচ্ছে? কিউটি বড় হয়ে গেল। সো এটাই হচ্ছে কিউটি প্রলঙ্গেশন। যেখানে কিউটি প্রলঙ্গেশন, এটার মানে হচ্ছে রিপোলারাইজেশন হইতে একটু বেশি সময় লাগতেছে। সো টিটা যেহেতু একটু লেট অ্যাপেয়ার করতেছে, সো দ্যাটস ওয়াই আমার কিউটিটা বড় হয়ে গেছে, কিউটি প্রলঙ্গেশন। এখন কিউটি প্রলঙ্গেশন হলে সমস্যাটা কি? কিউটি প্রলঙ্গেশনের সবচেয়ে বড় সিগনিফিকেন্স হচ্ছে এইখান, যদি কিউটি প্রলঙ্গেশন হয় অ্যাট এনি মোমেন্ট, এখান থেকে একটা পলিমরফিক ভিটি বা টর্সাডাসিটি পয়েন্টে ডেভেলপ করার রিস্ক খুবই বেশি থাকে। তাহলে যেখানে কিউটি প্রলঙ্গেশন হচ্ছে, সেখানেই অ্যাট অ্যানি মোমেন্ট আমি পরবর্তীতে কী হইতে দেখব? টর্সাডাস ডি পয়েন্টে, টর্সাডাস ডি পয়েন্টে। তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোনোমরফিক ভিটি ট্রিটমেন্টে অ্যামিউডারন দিচ্ছি, সেই অ্যামিউডারনের একটা সাইড ইফেক্ট হচ্ছে সেখান থেকে কিউটি প্রলঙ্গেশন হতে পারে। যেই কিউটি প্রলঙ্গেশন হলে পরবর্তীতে সেইখান থেকে অ্যানি মোমেন্ট একটা পলিমরফিক ভিটি হতে পারে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? সো দিস ইজ আ মেজর প্রবলেম। এই কিউটি প্রলঙ্গেশন যে শুধুমাত্র অ্যামিউডারনের জন্য হয়, ইটস নট লাইক দ্যাট। এটার পেছনে আরও অনেকগুলো ড্রাগের কাজ আছে, অনেকগুলো রিজন আছে, যেমন অ্যামিট্রিপটিলিন, অ্যামিট্রিপটাইলিন, তারপরে যে আমরা যে ম্যাক্রোলিড যেই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি, যেমন অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, কিছু পার্টিকুলার এসএসআরআই আছে, সবাই না, কিছু পার্টিকুলার এসএসআরআই আছে। এরকম আসলে বেশ কিছু গ্রুপ অফ ড্রাগ আছে যেগুলোর জন্য আসলে কিউটি প্রলঙ্গেশন হতে পারে। যেমন আরেকটা ওষুধের নাম বলি, অনডানসেট্রন, অনডানসেট্রন, অ্যান্টিঅ্যামিটিক এজেন্ট আমরা ইউজ করি না, বাংলাদেশে আমরা এমিস্ট্যাট নামে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি। সো এইগুলো দেখা যাচ্ছে কিউটি প্রলঙ্গেশন করে, সিমিলার প্রবলেম। এগুলো থেকেও এনি টাইম পলিমরফিক ভিটি অ্যারাইজ করতে পারে। সো দিস ইজ এ মেজর প্রবলেম। তাহলে কিউটি প্রলঙ্গেশনের একটা কাহিনী গেল। অ্যাপার্ট ফ্রম কিউটি প্রলঙ্গেশন, হোয়াট মে হ্যাপেন? সো অ্যাপার্ট ফ্রম কিউটি প্রলঙ্গেশন, আমাদের আরেকটা মেজর প্রবলেমে হচ্ছে পেশেন্টের, আমরা যেটা দেখি, ফটো সেন্সিটিভিটি। সো ফটো সেন্সিটিভিটির ব্যাপারটা কি? দেখা যাচ্ছে যখন একটা পার্সনকে আমি অ্যামিউডারন দিচ্ছি, এটা দেখা যাচ্ছে অ্যামিউডারনগুলো তার বিভিন্ন সেলের মধ্যে যে ডিপোজিটেড হতে শুরু করে। ঠিক একইভাবে আমরা তখন দেখি তার যে কেরাটিনোসাইটগুলো আছে, এই কেরাটিনোসাইটের মধ্যেও যা এই অ্যামিউডারনগুলো ডিপোজিট হয়। আরও স্পেসিফিকভাবে বলে সেলের মধ্যে যেই লাইসোজোমগুলো থাকে, সেলের মধ্যে যেই লাইসোজোম থাকে, এইখানে দেখা যাচ্ছে অ্যামিউডারনগুলো ডিপোজিটেড হয়। এখন অ্যামিউডারন যখন ডিপোজিটেড, মনে করি যদি সান এক্সপোজার হয়, তখন আলট্রাভায়োলেট এ, আলট্রাভায়োলেট বি, এই রেজগুলো যখন আসে, অ্যামিউডারন এটাকে অ্যাবজর্ব করে। সো ইউভি এ বা ইউভি বি এগুলোকে
অ্যামিওডারন যখন অ্যাবজর্ব করে তখন দেখা যাচ্ছে আলটিমেটলি ইট উইল কজ ড্যামেজ টু ইট। সো কেরাটিনোসাইটের তখন ড্যামেজ হয়ে যায় অ্যান্ড লেটার অন এখান থেকে তখন দেখা যাচ্ছে পেশেন্টের একটা র্যাশ অ্যাপিয়ার করতেছে। সো এইটাই হচ্ছে ফটোসেন্সিটিভিটি। তাহলে অ্যামিওডারনে আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখি পেশেন্টের ফটোসেন্সিটিভিটি ডেভেলপ করতেছে। তাহলে এটা একটা সাইড ইফেক্ট। আর কি সাইড ইফেক্ট আমরা দেখি, যদি একটা পেশেন্ট লম্বা সময় ধরে অ্যামিওডারন নিতে থাকে তাহলে আমরা দেখি পেশেন্টের কর্নিয়াল ডিপোজিশন হয়। কর্নিয়াল ডিপোজিশন হলে সেখানেও ডিসকালারেশন হয়। যেমন কর্নিয়া, এটার যে কর্নিয়ার যে এপিথেলিয়াম বা কর্নিয়ার যে স্ট্রোমা, এই দুইটা জায়গাতে আমরা দেখি অ্যামিওডারন ডিপোজিটেড হচ্ছে। এবং যখন এখানে অ্যামিওডারন ডিপোজিট হয়, অ্যাকচুয়ালি অ্যামিওডারন দেখা যাচ্ছে এটার মধ্যে যে লাইসোজোম সেইখানেই ডিপোজিটেড হয় এবং অনেকটা কাইন্ড অফ ইনক্লুশন বডি যেরকম না, অনেকটা ওই রকম একটা ঘটনা ঘটে। সো পরবর্তী দেখা যাচ্ছে যে কর্নিয়াতে একটা কালার চলে আসে। সাধারণত দেখা যাচ্ছে কর্নিয়াতে ইয়েলো টু ব্রাউন অথবা অনেকটা গোল্ডেন ব্রাউন এরকম একটা কালার আসে। সো এই ডিসকালারেশনটা বা এই কালারটা হয়। সো কর্নিয়াল ডিপোজিশন থেকে এই অ্যাপিয়ারেন্সটা আসে। আমরা একটু ছবি দেখার চেষ্টা করি, দেখি আমি ছবি দেখাতে পারি কিনা। সো আমি একটু ছবি দেখানোর চেষ্টা করি। এই দেখো এখানে যে ছবিগুলো আছে প্রত্যেকটা ছবি, এখানে দেখো এই যে ডিসকালারেশন, এই বরাবর, এই যে কর্নিয়ার এই বরাবর, এই দেখো এইখানেই দেখো। সো এইখানে এই যে ডিসকালারেশন হচ্ছে গোল্ডেন টু ইয়েলো ব্রাউন, হ্যাঁ এই যে এই কালারটা দেখি। সো এই যে এইগুলা দেখি। সো দিস ইজ ডিউ টু অ্যামিওডারন ডিপোজিশন। তাহলে অ্যামিওডারন ডিপোজিশন থেকে আসলে এই ঘটনাটা ঘটতেছে। সো এইটা আমরা পাচ্ছি। আরেকটা ঘটনা আমরা দেখি স্কিন। পেশেন্টের স্কিনে আমরা এখানে একটা অ্যাপিয়ারেন্স পাই, অনেকটা স্লেট গ্রে অ্যাপিয়ারেন্স। সো স্লেট গ্রে অ্যাপিয়ারেন্সটা কি দেখা যায়, তার ফেস, তার হ্যান্ডস অনেকটা যে পেন্সিলের শীষ দিয়ে মুখের উপরে তাই ঘষে দিলে যেরকম হবে, ইট লুকস লাইক দ্যাট। সো আমরা একটু দেখি স্লেট গ্রে অ্যাপিয়ারেন্স। সো অ্যামিওডারন সো লুক অ্যাট দিস ফটো। এই পেশেন্টের এই ফেসটার দিকে একটু তাকাই। তার ফেস কিন্তু অ্যাকচুয়ালি সাদা, বাট দেখো মনে হচ্ছে না মুখের উপরে কেউ একটা পেন্সিলের শীষ দিয়ে যা স্কেচ করে দিছে, বা এইখানে কালারগুলো দেখি। বাট লুক অ্যাট দিস ফটো। আমরা একটু ছবিটা দেখি, জুম করতে পারি কিনা। আচ্ছা এই দেখো। সো এইটা হচ্ছে স্লেট গ্রে অ্যাপিয়ারেন্স। সাধারণত স্লেট গ্রে অ্যাপিয়ারেন্সটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের অ্যামিওডারন স্কিনের এখানে কেরাটিনোসাইট এখানে ডিপোজিটেড হয়। সো আলটিমেটলি লেটার অন এই অ্যাপিয়ারেন্সটা আসলে ডেভেলপ করে। তাহলে এটা একটা মেজর সাইড ইফেক্ট। সো দিস থিংস হ্যাপেন। তাহলে আমরা ফটোসেন্সিটিভিটি হতে দেখছি, স্লেট গ্রে অ্যাপিয়ারেন্স দেখছি, কর্নিয়াল ডিপোজিশন হতে দেখছি, এগুলো হচ্ছে। আর কি কি হতে পারে, যদি একটা পেশেন্ট লম্বা সময় ধরে অ্যামিওডারন নেয় সেখানে আমরা দেখি পেশেন্টের নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে। তাহলে কি হচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি। এখন যখন পেরিফেরাল নিউরোপ্যাথি আসে, সেকেন্ড কোশ্চেন, এটা কি মোটর নাকি সেন্সরি নাকি বোথ, এটার ক্যারেক্টারিস্টিক কেমন। তো সাধারণত দেখা যাচ্ছে এখানে যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয় প্রিডমিনেন্টলি সেন্সরি। তাহলে প্রিডমিনেন্টলি সেন্সরি পেরিফেরাল নিউরোপ্যাথি। সো পেশেন্ট এখানে দেখা যাচ্ছে হাতে পায়ে বা ডিস্টাল এরিয়াগুলোতে, সেখানে দেখা যাচ্ছে টিংলিং, নামনেস, নিউরোপ্যাথিক পেইনের ফিচার নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে। সো পেরিফেরাল নিউরোপ্যাথি লং টার্ম ধরে যদি পেশেন্ট ইউজ করে, দিস মে হ্যাপেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মায়োসাইটিসও হতে পারে, যদিও ব্যাপারটা একটু রেয়ারই আমি বলবো, বাট মায়োসাইটিস ক্যান অলসো হ্যাপেন ইন পেশেন্টস উইথ লং টার্ম অ্যামিওডারন ইউজ। তাহলে দেখো আমরা অনেকগুলো আসলে সাইড ইফেক্টস বলতেছি, বাট আই এম নট ফিনিশড ইয়েট, আরও অনেকগুলো সাইড ইফেক্টস বলবো। যেমন আমরা দেখি লাংসের ইনভলভমেন্ট ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। একটা পেশেন্ট যদি অ্যামিওডারন নেয়, এখানে আমাদের একটা মেজর কনসার্ন হোয়াট হ্যাপেন্স টু দ্য লাং। দেখা যাচ্ছে কিছু কিছু পার্সনের ক্ষেত্রে লাং ফাইব্রোসিস হচ্ছে,
কিছু কিছু পার্সনের ক্ষেত্রে ড্রাগ ইনডিউস লাং ফাইব্রোসিস হয়, এবং ড্রাগ ইনডিউস লাং ফাইব্রোসিসের অনেকগুলো রিজন আছে, বাট এখানে অ্যামিওডারন একটা মেজর রিজন। সাধারণত লাং ফাইব্রোসিস যদি হয় এটা বাইল্যাটারাল, মানে দুইটা সাইডেই হবে, এবং লাংয়ের কোন জায়গাটা ইনভলভ হয়, সাধারণত লোয়ার জোন অফ দ্য লাং, সেটাই ইনভলভড আমরা ইউজুয়ালি হতে দেখি। এবং এমআরসিবি তার ডিরেক্টলি কোশ্চেন করবে বায়োল্যাটারাল, লোয়ার জোন, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। তাহলে লাং ফাইব্রোসিস হচ্ছে, তাহলে লাং ফাইব্রোসিস যদি হয় তাহলে কি এটা একটা রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ এখানে আমরা হতে দেখবো, তাই না? রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ আমরা এখানে হতে দেখবো। সো রেস্ট্রিকটিভ প্যাটার্ন এখানে আমরা হয়তো বা দেখতে পারবো। এটা একটা। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা নিউমোনাইটিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, তাহলে লাংসের প্রবলেম। লাংসের পাশাপাশি আরেকটা জায়গায় আমাদের ফাইব্রোসিস হয়, সেটা হচ্ছে লিভার। সো লিভার, এখানেও ফাইব্রোসিস হতে পারে। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা হেপাটাইটিসও হতে পারে, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস সেরকম, বাট লাং ফাইব্রোসিসটা আমরা আসলে পাই। সো যখন লাং ফাইব্রোসিস হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখবো যে তার লিভার ফাংশন টেস্টগুলা একটু আমরা অ্যাবনর্মাল পাবো, তাই না? আমরা লিভার ফাংশন টেস্ট সেখানে অ্যাবনর্মাল পাইতে পারি। তাহলে লাং ফাইব্রোসিস, লিভার ফাইব্রোসিস, নিউমোনাইটিস, তারপরে হেপাটাইটিস, দিস মে হ্যাপেন। তাহলে আমরা অনেকগুলো আসলে অ্যাডভার্স ইফেক্টের কথা বললাম। সো এই তো এত সাইড ইফেক্টস, এইগুলো তাহলে আমাদের জন্য কনসার্নিং। আরেকটা সাইড ইফেক্ট, সেটা নিয়েও আমাদের খুব মেজর কনসার্ন, এবং এখান থেকে খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, এমআরসিবি পার্ট 1, এমআরসিবি পার্ট 2, দুই জায়গাতেই কোশ্চেন আসে। সেটা হচ্ছে অ্যামিওডারনের কারণে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কিছু প্রবলেম হয়, থাইরয়েড গ্ল্যান্ড অ্যাবনর্মালিটিস হয়। সেটা কি? অ্যামিওডারন ইউজ করলে কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে হাইপোথাইরয়েডিজম হচ্ছে, কিছু পেশেন্টের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে, কিছু পেশেন্টের ক্ষেত্রে আবার আমরা দেখি হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করছে। তাহলে অ্যামিওডারন এমন একটা ড্রাগ যেখান থেকে হাইপোথাইরয়েডিজমও হতে পারে, হাইপার থাইরয়েডিজমও হতে পারে। সো কোশ্চেন হচ্ছে হাউ ইট ইজ পসিবল। সো এটার মেকানিজমটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কিছু কিছু, প্রথম কথা হলো অ্যামিওডারন যে ড্রাগ, এটার মধ্যে আসলে আয়োডিন আছে। বেসিক কথা হচ্ছে অ্যামিওডারন যে ড্রাগ, এই ড্রাগের মধ্যে আসলে টু সাম এক্সটেন্ট আয়োডিন আছে। এখন ফিজিওলজিক্যালভাবে আয়োডিন আমাদের বডিতে কী করতেছে? আয়োডিনের ব্যাপারটা এরকম, একটা সার্টেন লেভেল পর্যন্ত যদি আয়োডিন ব্লাডের কনসেন্ট্রেশন বাড়ে, সেটা আসলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন সিনথেসিসকে বাড়াবে। কিন্তু যদি এটা তার থেকে আরেকটু বেশি হয়ে যায়, যে আয়োডিন লেভেল একটু বেশি হয়ে গেছে, সেটা কিন্তু থাইরয়েড হরমোন সিনথেসিসকে ডিসকারেজ করে, ইনহিবিট করে। তাহলে আয়োডিন লেভেল একটু বাড়ছে, ইনিশিয়ালি আমি দেখব যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি করে হরমোন প্রডিউস করতেছে, বাট যদি এটা একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আবার সেটা থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন সিনথেসিসকে বাধা দেয়। সো সিম্পল হিসাব এইখানেও সেটাই হয়। সো আমরা দেখি যে যে সকল পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হচ্ছে, সেখানে কাহিনীটা কি, আয়োডিন লেভেল ওই পার্সনের ব্লাডে দেখা যাচ্ছে এমন কনসেন্ট্রেশন চলে গেছে যে আলটিমেটলি সেটা আসলে তার থাইরয়েড হরমোন সিনথেসিসকে বাধা দিচ্ছে, থাইরয়েড হরমোন সিনথেসিস প্রোডাকশন কমে গেছে। তো প্রোডাকশন কমে গেলে তখন তার হাইপোথাইরয়েডিজম হচ্ছে। ইফ দ্যাট হ্যাপেন্স, আমি কি করব? এই ঘটনা যদি ঘটে, পেশেন্টকে আমরা আলাদা করে লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দিব, লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দিব, এবং অ্যামিওডারন শুড বি কন্টিনিউড, নো প্রবলেম। তাহলে অ্যামিওডারন কন্টিনিউড হবে, লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দিব, শেষ। এখন হাইপার থাইরয়েডিজম কেন হতে পারে? সো হাইপার থাইরয়েডিজম হচ্ছে, এখানে দুই রকম মেকানিজম হতে দেখি, এবং দুই রকম মেকানিজম অনুযায়ী এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। কীভাবে টাইপ 1 টাইপ 2 এটাকে আমরা বলি যে অ্যামিওডারন ইনডিউসড থাইরোটক্সিকোসিস। কন্ডিশনটাকে কি বলা হয়? অ্যামিওডারন ইনডিউসড থাইরোটক্সিকোসিস, থাইরোটক্সিকোসিস, এটা টাইপ 1, এটা টাইপ 2। বেসিক্যালি হাইপার থাইরয়েডিজম যে হচ্ছে, এই কন্ডিশনটাকে এইভাবে বলা হয়, এটাকে AIT এভাবেও বলা যেতে পারে। সো টাইপ 1, টাইপ 2। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, যেটা টাইপ 1, সেখানে সমস্যা হচ্ছে আয়োডিন লেভেলটা যে বাড়ছে, এটা এমন লেভেলে বাড়ছে যে ওটা আসলে থাইরয়েড গ্ল্যান্ডের সিনথেসিসকে বাড়ায় দিছে। দ্যাটস ওয়াই সেখানে এক্সট্রা থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, সো থাইরোটক্সিকোসিস হচ্ছে। সো এখানে আমি যেটা করতে হবে, এখানে আমি যদি জাস্ট পেশেন্টকে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিই, যেমন কার্বিমাজল,
দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। তাহলে এখানে পেশেন্টের অ্যামিওডারন চলবে, জাস্ট এক্সট্রাভাবে আমি কার্বিমাজল অ্যাড করে দিব, দ্যাট উইল সলভ দ্য প্রবলেম। বাট সমস্যা হচ্ছে টাইপ 2, এটা প্রবলেমেটিক। অ্যামিওডারন ইনডিউস থাইরোটক্সিকোসিস টাইপ 2, দিস ওয়ান ইজ ভেরি মাচ প্রবলেমেটিক। এখানে আসলে সমস্যাটা কী হয়? সমস্যা হচ্ছে এই যে অ্যামিওডারন, এই অ্যামিওডারন ড্রাগের ডিরেক্ট একটা সাইটোটক্সিক ইফেক্ট আমরা এখানে হতে দেখি। তাহলে ডিরেক্ট সাইটোটক্সিক ইফেক্ট অন থাইরয়েড গ্ল্যান্ড। যখন ডিরেক্ট থাইরয়েড গ্ল্যান্ডের সাইটোটক্সিক ইফেক্ট হয়, এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হচ্ছে আমরা দেখি থাইরয়েড গ্ল্যান্ডের এখানে ইনফ্লামেশন হচ্ছে, এবং যখন এখানে ইনফ্লামেশন হয় আমরা দেখি থাইরয়েড গ্ল্যান্ড আস্তে আস্তে ডিস্ট্রয়েড হতে শুরু করে, পরে আস্তে আস্তে কোনো ফাইব্রোসিসও হতে পারে। বাট যখন হোয়েন দিস হ্যাপেন্স, যেটা হয় যে দেখো থাইরয়েড গ্ল্যান্ডে মধ্যে আসলে হরমোনগুলো তো আসলে আমরা জানি যে কলয়েড হিসেবে জমা থাকে ওর মধ্যে, তাই না? সো দেখা যাচ্ছে যখন এই গ্ল্যান্ড ডিস্ট্রয়েড হচ্ছে, এর ভেতরে জমা থাকা স্টোরড হরমোনগুলা অনেক বেশি বেশি করে ব্লাডে রিলিজড হইতে শুরু করে। সো এখন আমরা দেখবো যে এই সময় যে থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে, একটু সিভিয়ার লেভেলে থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে। ইনফ্যাক্ট যদি এমন হয় যে পেশেন্টের আগে থেকেই কোনো একটা হার্ট কন্ডিশন আছে, লাইক হার্ট ফেইলার বা কোনো একটা ইসকেমিক হার্ট ডিজিজ, যে কোনো ধরনের হার্ট কন্ডিশন থাকে, পেশেন্ট এই জায়গায় বেশি খারাপ হয়ে যায়। পেশেন্টের এই জায়গাগুলোতে আমরা দেখি পেশেন্ট ইভেন মারাও যাইতে পারে। সো ভেরি সিভিয়ার কন্ডিশন ফর দিস পেশেন্ট। তাহলে এইখানে একটা সাইটোটক্সিক ইফেক্ট থেকে এই সমস্যাটা, এবং সার্টেনলি হঠাৎ করে অনেক পরিমাণ থাইরয়েড গ্ল্যান্ড থেকে অনেক পরিমাণ থাইরয়েড হরমোন রিলিজড হয়। সো থাইরোটক্সিকোসিস এখান থেকে হয়। তাহলে এটা হচ্ছে অ্যামিওডারন ইনডিউসড থাইরোটক্সিকোসিস টাইপ 2, যেখানে আসলে সাইটোটক্সিক ইফেক্ট থেকে ইনফ্লামেশন হচ্ছে। সো এইটার ম্যানেজমেন্ট কী হবে? এইখানে প্রথম কথা অবশ্যই ড্রাগ বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। বা ড্রাগ যদি কন্টিনিউ করতে হয় অন্তত স্পেশালিস্টের সাথে কনসার্ন করতে হবে। সো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ইনফ্লামেশনকে ট্যাকল দিতে হবে। সো সেই জন্য আমি আসলে এখানে স্টেরয়েড দিব। তাহলে ইনফ্লামেশনকে ট্যাকল করার জন্য এখানে আমাকে স্টেরয়েড দিতে হবে, এবং সর্বোচ্চ চেষ্টা করা উচিত ড্রাগটাকে ডিসকন্টিনিউ করার। সো দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্ট হেয়ার। তাহলে এইগুলা হচ্ছে আমাদের কমন অ্যাডভার্স ইফেক্ট। অ্যাপার্ট ফ্রম অ্যাডভার্স ইফেক্ট, আমরা এর আগে একটা দিন আলোচনা করেছিলাম যে আমাদের সাথে ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশনস থেকেও আসলে অনেক ধরনের কোশ্চেন আসে। দিস শুড বি নোন। সো হোয়াট অ্যাবাউট অ্যামিওডারন? অ্যামিওডারন আসলে এক ধরনের এনজাইম ইনহিবিটর। তাহলে অ্যামিওডারন কি? এটা হলো এনজাইম ইনহিবিটর। এখন কথা হচ্ছে এটা কোন এনজাইমকে ইনহিবিট করে? যেই এনজাইমটা আমাদের ওয়ারফারিনকে মেটাবলাইজ করে, এক্স্যাক্টলি সেই এনজাইমের ইনহিবিটর। তাহলে যদি একটা পারসন যে আগে থেকেই কোনো না কোনো কারণে ওয়ারফারিন পাচ্ছে, হইতে পারে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে, অথবা কোনো একটা হয়তো বা মেটালিক প্রস্থেটিক একটা ভালভ লাগানো আছে, লাইক মাইট্রাল ভালভ আর অ্যারোটিক ভালভ। সো দেখা যাচ্ছে এরকম কিছু পেশেন্ট আছে লং টার্ম ওয়ারফারিন আসলে পায়। সো এই পেশেন্টকে অ্যামিওডারন যদি দিতে হয়, তাহলে কনসিডারেশন কি? অ্যামিওডারন দিলে ওয়ারফারিনের যে মেটাবলিজম, সেই মেটাবলিজমটা কমে যাবে। মেটাবলিজম কমে গেলে কি হবে? ওয়ারফারিনের ব্লাডে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। সো কনসেন্ট্রেশন যদি বৃদ্ধি পেয়ে যায়, সেখানে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বা ব্লিডিং রিস্ক অনেক বেশি বেড়ে যাবে, তাই না? সো তাহলে অ্যামিওডারন দিলে এই ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশনটা আমরা আসলে পাই। সো যদি ওয়ারফারিন পাই, এমন পেশেন্টকে অ্যামিওডারন দিতে হয়, হোয়াট শ্যাল উই ডু? আমাদেরকে ওয়ারফারিনের ডোজ কমাই দিতে হবে। সো এইটা একটা ড্রাগ ইন্টারাকশন। সো বেসিক্যালি অ্যামিওডারন সংক্রান্ত আলোচনা এইগুলো। তাহলে আমরা অলরেডি অ্যামিওডারনের সাইড ইফেক্টস অনেক কিছু জানলাম। তাহলে সো একটা জিনিস আমাদের কাছে অবভিয়াস, যে একটা পেশেন্টকে অ্যামিওডারন দিতে গেলে আমাদের কিছু জিনিস কন্টিনিউয়াস মনিটরিং দরকার। কী কী জিনিস মনিটরিং দরকার? দেখা যাচ্ছে আমাদের পেশেন্টের লিভার ফাংশন টেস্ট, এটার একটা মনিটরিং আসলে আমাদের দরকার। সেই সাথে থাইরয়েড ফাংশন টেস্ট, এটারও একটা মনিটরিং দরকার, কারণ পেশেন্টের থাইরোটক্সিকোসিস হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, আবার লিভার ফাইব্রোসিস হয়ে লিভার ইম্পেয়ারমেন্ট, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। সো আমরা আসলে যদি কোনো পেশেন্টকে লং টার্ম ধরে অ্যামিওডারন দিতে চাই, আমাদেরকে 6 মাস পর আসলে এই মনিটরিংটা করতে হবে। সো মনিটরিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট হেয়ার। সেকেন্ড কথা হচ্ছে অ্যামিওডারন শুরু করার আগেও কিছু জিনিস চেক করে নিতে হবে, বেজ লাইন দেখে নিতে হবে। সো অ্যামিওডারন শুরু করার আগেও আমি লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট, হ্যাঁ, সেই সাথে সাথে চেস্ট এক্সরে
হ্যাঁ ইউরিন আরএমই এগুলো আমরা আসলে একটা বেসলাইন আসলে করে একটা বেসলাইন দেখে রাখবো। সো পেশেন্ট তাহলে অ্যামিডন দিতে গেলে এত কিছু আমাকে হিসাব রেখে আসলে লাগাতে হয়। এমআরসিপিতে অ্যামিডন থেকে কী ধরনের কোশ্চেন আসে, অ্যামিডনের ইন্ডিকেশন বেসড কোশ্চেন আসে, যে ভিটি সিনারিও দেওয়া থাকে সেখানে কি অ্যামিডন দিব নাকি দিব না, এখান থেকে কোশ্চেন আসে। সাইড ইফেক্টসগুলো যা যা বলছি অলমোস্ট সবগুলো সাইড ইফেক্ট থেকে কোশ্চেন আসে। এই যে মনিটরিং বললাম সেখান থেকে কোশ্চেন আসে। সো অ্যামিডন থেকে আসলে খুব ফ্রিকোয়েন্টলি আমরা আসলে কোশ্চেন আসে দেখি। সো এই ছিল অ্যামিডন নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।